গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ ১৩ জন শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে তিতুমিরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ট্রেনে ভাঙচুর, শিডিউল বিপর্যয়, ভয়াবহ যানজটে ভোগান্তি। নাবিস্কুল থেকে হাইটে আসছি এই পর্যন্ত, আমার দ্বারা তো সম্ভব না সে টঙ্গে হাইটে যাও। তিতুমিরকে সাত কলেজের সাথে দেখতে চাই না, সেন্ট্রালে দেখতে চাই না। ইউনিভার্সিটি সব দিক থেকে মানে স্বতন্ত্র হওয়ার মতো যোগ্য দাবি রাখে। ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাদ ও ৪৫তমের লিখিত পরীক্ষার খাতা ফের মূল্যায়নের সিদ্ধান্ত পিএসসির। বাতিল করা হলো ৪৬তম লিখিত পরীক্ষার ফল। আন্দোলনে শহীদদের পরিবারের পাশে থাকবে বিএনপি, জানালেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার ভাষণে ভোটের রোডম্যাপ না থাকায় আশাহত মির্জা ফখরুল। আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আগুন দেওয়ার অভিযোগ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজও বেক্সিমকোর শ্রমিকদের বিক্ষোভ। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত, ভাঙচুর করা হয় ২৫টি দোকান। এছাড়াও রাতে বাংলাদেশে আরও থাকছে, চট্টগ্রামে ৫৬৫ টন নষ্ট আদা, পেঁয়াজ ও ফল ধ্বংস করছে কাস্টমস কর্তৃপক্ষ। দীর্ঘদিন খালাস না করায় পচে যায় এসব। আগামী দুদিন মাটি চাপা দেওয়া হবে আরও ১৭ কন্টেইনার। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ জুলাই আগস্ট গণহত্যার মানবাধিকার লঙ্ঘনের দায়ে, সেই ট্রাইব্যুনালের কাঠগড়ায় তাদেরই প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টারা। আদালতকে চিফ প্রসিকিউটর বলেন, শুধু গণহত্যাই নয়, আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনাকে স্বৈরাচার রূপে আসীন করেছেন এই ১৩ আসামি। শেখ হাসিনা সহ সব আসামির বিরুদ্ধে ১৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণহত্যায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ৯ মন্ত্রী সহ ১৩ জনকে। নিরাপত্তার চাদরে ঢেকে ট্রাইব্যুনালে আনা হয় বিগত সরকারের প্রভাবশালী ব্যক্তিদের। গণহত্যার প্রথম আসামি হিসেবে ট্রাইব্যুনালে পা রাখেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এরপর আসেন ডাক্তার দীপুমণি। এরপর প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, রাশেদ খান মেনন এবং সাবেক বিচারপতি মানিক, ইনু, কামাল আহমেদ মজুমদার, তৌফিক ইলাহি চৌধুরী ও জুনায়েদ আহমেদ পলককে। তিল ধারণের ঠাঁই ছিল না ট্রাইব্যুনালে। কাঠগড়ায় জায়গা হয়নি সাবেক মন্ত্রী দীপুমণির। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি করে হত্যার নির্দেশ বাস্তবায়ন এবং সরাসরি গণহত্যার পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে আনা হয় এই অভিযোগ। পরে এদের সবাইকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখায় পুলিশ। ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর বলেন, গণ অভ্যুত্থানের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। এই ১৩ জন গণহত্যার পক্ষে দায়িত্বশীল জায়গা থেকে অবস্থান নেন। গণহত্যার পক্ষে এখনও অনেকে সাফাই গাইছেন, বলেন আসামিরা গণহত্যাকে গ্লোরিফাই করেছেন, নেই কোনো অপরাধবোধ। বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ ও ছবি ভিডিও গ্রহণ করা হয়েছে। প্রস্তুত হচ্ছে এইসব দালিল কালামত। আলোচিত সেই রিকশাটিও রাখা আছে জাদুঘরে। নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে, গণহত্যা চালিয়ে, মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। তবে এদিন আসামি পক্ষের সবাই আইনজীবী নিয়োগ করেননি। আদালতের কাছে অভিযোগপত্র চেয়েছেন ৭ আসামির আইনজীবীরা। নির্দোষিতা প্রমাণের জন্য বিধি ৯(৩) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি
মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। শুনানির এক পর্যায়ে কথা বলতে কাঠগড়ায় দাঁড়িয়ে যান সাবেক মন্ত্রী কামাল মজুমদার। কিছু না বলে নিজেই আবার বসে যান। পরে ট্রাইব্যুনাল তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রাণঘাতী অস্ত্র, এপিসি হেলিকপ্টার ব্যবহার করে নির্বিচারে নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করা, শুধু হত্যা করাই নয়, লাশ গুম ও বিকৃত করে ফেলা, জানাজা পড়তে না দেয়া, ডেথ সার্টিফিকেট ইস্যু করতে না দেয়া সহ মানবতা বিরোধী যত অপরাধ আছে সবগুলোই করেছেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতারা। তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা ও নিপীড়নের পটভূমি পাওয়া গেছে। গণহত্যার সাথে জড়িত কাউকে এক চুল ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিচার সংশ্লিষ্টরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা কোথায় জানতে চাইলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারির এতদিন পরও তাকে গ্রেপ্তার করতে না পারায় প্রসিকিউশনের প্রতি উষ্মা প্রকাশ করেছেন বিচারক। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, হিটলারের নাজি বাহিনীর মতো নির্যাতন চালিয়েছে শেখ হাসিনা। সব অপরাধের কেন্দ্রে ছিলেন তিনি, আর তার মন্ত্রী এমপিরা ছিলেন সহযোগী। শুনানি শেষে শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম অভিযোগের একমাত্র আসামি শেখ হাসিনা। পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই শুরু হয় বিচার কাজ। তবে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি এদিন। ট্রাইব্যুনালের দ্বিতীয় অভিযোগে গ্রেফতার সাবেক 9 মন্ত্রীসহ 13 জনকে হাজির করা হয় সকাল 10টায়। 11টায় শুরু হয় বিচার কাজ। কানায় কানায় পূর্ণ হয়ে যায় এজলাস। শুনানির শুরুতেই ফ্যাসিস্ট রূপ ধারণ ও গণহত্যার প্রেক্ষাপট উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। বলেন, ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ। ব্ল্যাকআউট করে শাপলা চত্বরে হেফাজতের উপর গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলে সব মানবতা বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে, এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল, সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয়, একই প্যাটার্নের সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয়, অপহরণ, গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মেই মানুষদেরকে টর্চার তারা করেছেন। তদন্ত সংস্থার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনে প্রসিকিউশন জানায়, জুলাই গণহত্যায় পটভূমি তৈরি হয়েছে শেখ হাসিনার শাসনামলের শুরু থেকেই। এই পটভূমিতে একটা রাষ্ট্র একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ালেও 5 আসামির পক্ষে লড়তে আসেন এহসানুল হক সমাজি। তার প্রস্তুতি দেখে আপত্তি জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালকে বলেন, রাষ্ট্রীয় পদে আসীন হতে যাচ্ছেন সমাজি। পরে আসামি পক্ষের ওকালতনামা প্রত্যাহার করে নেন তিনি। এটা হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে যদি কোনো প্রস্তাবনা কখনো কোনো বিজ্ঞ আইনজীবীর কাছে আসে এবং সেই বিজ্ঞ আইনজীবী যদি সেটা অ্যাকসেপ্ট করে নেন, তখন সেই ক্ষেত্রে তিনি আর ডিফেন্সকে রিপ্রেজেন্ট করতে পারেন না। পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের গণহত্যায় শেখ হাসিনার বিচার প্রসঙ্গে জানতে চান ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, ঘটনা বিশ্লেষণ চলছে, দায়ের হবে আলাদা অভিযোগ। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছিল সেই সরকারের তাদের যেই প্রভাবশালী আওয়ামী লীগের এমপি এবং যারা মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, তারা এই প্রিজন ভ্যানে আজকে কাঠগড়ায় দাঁড়িয়েছেন সেই ট্রাইব্যুনালে। প্রসিকিউশন টিম বলছে, এমন প্রিজন ভ্যানে করে শেখ হাসিনাকে এই ট্রাইব্যুনাল হাজির করায় তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে 5 ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। বেলা 4টার দিকে মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে অবস্থান নেয়ার ঘোষণা দেন তারা। এর আগে বেলা 11টার দিকে হাজারখানেক শিক্ষার্থী মহাখালীর রেলগেট অবরোধ করে। এতে বন্ধ হয়ে যায় আশপাশের সড়কে যান চলাচল, ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। সরকারি তিতুমির কলেজকে করতে হবে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, এ দাবিতে মিছিল শিক্ষার্থীদের। প্রথমে মহাখালী রেলগেট, পরে আমতলী মোড়েও বসে পড়েন তারা। শিক্ষার্থীরা বলেন, দাবি বহুদিনের হলেও কর্ণপাত করেনি কেউ। এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি। তিতুমিরকে 7 কলেজের সাথে দেখতে চাই না, সেন্ট্রালে দেখতে চাই না, কোনো অধিভুক্তিতে দেখতে চাই না। আমরা এটাকে একটা
সব দিক থেকে মানে স্বতন্ত্র হওয়ার মতো যোগ্য দাবি রাখে। এর আগে বেলা 11টার দিকে নোয়াখালী থেকে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুর চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে আহত হন অর্ধ শতাধিক যাত্রী। গাড়িটা থামাইছে, পরে এর মধ্যে ইট পাটকেল যা আছে ছাত্ররা এভাবে অন্তত কোনো গাড়ির কোনো কম্পার্টমেন্টের কোনো অস্তিত্ব নাই, সব গ্লাস ভাঙছে। পাথর যেভাবে নিক্ষেপ করছে, প্রত্যেকটা গ্লাস ভেঙে মানুষের শরীরে পড়ছে। প্রথম তো গ্লাস ছিল না, মানে ইটার ছুটে আছে না, পরে গ্লাস বন্ধ করার পরে 7-8টা ডাব্বা যা গ্লাস ছিল সব ভেঙে গোড়াগার হয়ে গেছে। অবরোধের ফলে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে নিরুপায় মানুষ হেঁটেই রওনা দেন গন্তব্যে। আমি একটা অসুস্থ রোগী, পা ব্যথা, আমি হাইটা সেই নাবিস্কুর থেকে হাইটা আসছি এই পর্যন্ত। আমার দ্বারা তো সম্ভব না সেই টঙ্গে হাইটা যাওয়া। যাবো এয়ারপোর্টে ফকিরে বলতে যাইতে কয়েক ঘন্টা রাস্তা, 40 মিনিট আধা ঘন্টা, এখন আমি 4 ঘন্টা ধরে পাশে রাস্তার মধ্যে ঘুরতেছি। আমার তো জমা দিতে পারছে গাড়ির থেকে, আমার তো দিন শেষ আজকে, হ্যাঁ দিন শেষ, কিন্তু আমার জমা আজকে মালিককে দিতে হইব। মহাজন তো মানতো না যে তুমি রাস্তায় বসলে কয়ে বসলে গাড়ি বাই করছো, আমার জমা দাও। বিকাল 3টার পর কয়েক দফায় শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় পুলিশ ও সেনাবাহিনী। অনুরোধ করেন তিতুমির কলেজের অধ্যক্ষও। পরে বিকাল 4টার দিকে মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। বিকেলে স্বাভাবিক হতে শুরু করে ট্রেন ও যান চলাচল, তবে প্রতিটি ট্রেনই ছাড়ে বিলম্বে। মঙ্গলবার সকালের মধ্যেই শিডিউল বিপর্যয় কেটে যাওয়ার আশাবাদ জানান কমলাপুরের স্টেশন মাস্টার। বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসে, এগুলি এসে আবার চলে যায় বিভিন্ন গন্তব্যে। তো সেই ট্রেনগুলির বিভিন্ন স্টেশনে আটকা পড়ার কারণে আসতে দেরি হয়েছিল। তো 4টা 10 মিনিটে যখন অবরোধ তুলে নেওয়া হলো, ঠিক 4টা 15 মিনিট থেকে আমাদের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি জানান এরই মধ্যে মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত উপকূল এক্সপ্রেস। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে মঙ্গলবার সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। রাতে শিক্ষা মন্ত্রণালয়ে বিশেষ সহকারীর সাথে বৈঠক শেষে কথা জানিয়েছেন শিক্ষার্থীরাই। বলেন সরকারের পক্ষ থেকে প্রেস রিলিজ দেওয়ার নামে তাদের ঢাকার অন্য 6 কলেজের সাথে তুলনা করে অপমান করেছে। বৈঠক চালিয়ে যাওয়ার কথা বলে শিক্ষার্থীরা। একই সাথে তাদের অবরোধ কর্মসূচিও চলবে। আন্দোলনকারীদের দাবি তাদের উপর ট্রেন তুলে দেয় 12 জন শিক্ষার্থী আহত হয়েছেন। বলেন এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা ট্রেনে হামলা করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমির কলেজে কোনো একাডেমিক কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমি স্পষ্ট করছি আবারও যে আগামীকাল থেকে ক্লোজ ডাউন তিতুমির, অর্থাৎ তিতুমির কলেজে কোনো ধরনের পাঠদান এবং পরীক্ষা চলবে না। বারাসাত টু ব্যারিকেড কর্মসূচিটা কন্টিনিউ থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হয়। আমাদের 4000 স্টুডেন্ট সেখানে দাঁড়ানো, সেই অবস্থায় রেল এসে দ্রুত গতিতে উপর দিয়ে চলে যাচ্ছিল। আমাদের 12 জন আহত শিক্ষার্থী, 12 জন আহত। 44তম বিসিএস এর 3930 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করেছে পিএসসি। পুনরায় তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সম্প্রতি চলমান ক্যাডার এবং নন ক্যাডার পরীক্ষা নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার সন্ধ্যায় পিএসসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার উত্তরপত্র ফের মূল্যায়নের কাজ চলমান আছে। এছাড়া দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে। উত্তরপত্র মূল্যায়নের স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে পুনরায় খাতা মূল্যায়ন করা হবে। এছাড়া 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের ফল বাতিল করা হয়েছে। 9 মে প্রকাশিত ফলাফলে 10,638 জন পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। বৈষম্য দূর করতে এরই মধ্যে নির্বাচিত প্রার্থীদের সাথে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে ফল ঘোষণা করা হবে। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো কথা হয়নি ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন দ্রব্যমূল্য কমাতে কাজ করছে সরকার। তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাসও দেন তিনি।
তিনিও ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফ কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম সহ 2 উপপ্রেস সচিব। বাংলাদেশকে হেল্প করতে পারে। ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হবে বলেননি। কিছু সংবাদ মাধ্যম বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে। নির্বাচন সংস্কার কমিশন গঠন নির্বাচনী রোডম্যাপেরই অংশ বলে জানান তিনি। পার্লামেন্টের ডিউরেশন 4 বছর জানে আনা হোক, আপনার এই পরিপ্রেক্ষিতে হচ্ছে এটা কিন্তু এই কেয়ারটেকার মানে ইন্টারিম গভর্নমেন্টের ইয়েতে না। তখন ওনাকে যখন এটা জিজ্ঞেস করলো যে আপনার ক্ষেত্রেও কি 4 বছর নাকি এই টাইপের, আপনি ভালো মতো করে শুনেন, ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছেন। আমার কথা আপনারা একটু শুনেন। এ সময় নিত্যপণ্যের দাম নিয়ে শফিকুল আলম বলেন, দ্রব্যমূল্য কমানোর চেষ্টা করছে সরকার। সংবাদ মাধ্যমে আলুর দাম 400 টাকা নিয়ে যে রিপোর্ট হয়েছে সেটি বিশেষ জাতের আলু, সব জাতের নয়। গত বছরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো ইয়েতে দেখেছি যে 1200 টাকা পর্যন্ত মরিচের দাম উঠেছিল। তো আমরা এই বছর আমাদের চেষ্টার কিন্তু অন্ত নেই। পত্রিকায় এসছে যে আলুর দাম 400 টাকা, এমন একটা ইমপ্রেশন দিচ্ছে যে মানে আলুর মেন আলুটার দামই 400 টাকা। খুবই একটা খণ্ডিত চিত্র। তিতুমির কলেজের ছাত্রছাত্রীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টির সমাধান করা হবে। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা 7 কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে। প্রেস উইং থেকে জানানো হয়, প্রশাসন থেকে শুরু করে কমিশনে যোগ্য লোকদেরই নেওয়া হচ্ছে। প্রতিটি কমিশনকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও জানান তারা। কমিশনের প্রধান যিনি, ওনাকে কিন্তু ফুল ফ্রিডম দেওয়া হয়েছে ওনার মেম্বার চুজ করার জন্য। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করায় প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি আশাহত হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত সমস্যা তৈরি হবে। এদিকে বিকেলে আরেক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে সকলকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বিগত সময়ের আন্দোলনগুলোতে ক্ষতিগ্রস্তদের নানান সাহায্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াতে বিএনপি গঠিত প্ল্যাটফর্ম আমরা বিএনপি পরিবার। সোমবার বিকেলে প্রেস ক্লাবে গণ আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে এই সংগঠনের হুইল চেয়ার বিতরণ আয়োজনে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেক ক্ষেত্রে অরাজনৈতিক কর্মী কিন্তু দেশপ্রেমিক মানুষ, বহু মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জানান বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব করবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ আল জাজিরায় দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানান। পরামর্শদিক সংস্কারে কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, কেন তিনি এত লম্বা সময়ের কথা বলছেন? সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে। এর আগে দুপুরে প্রেস ক্লাবে মৌলানা ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি অবশ্যই সংস্কার চায়, তবে সেটা যৌক্তিক সময় হতে হবে। আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। অবশ্যই সংস্কার চাই, আমরা আগে বলেছি, এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। বিএনপি 15 বছর আন্দোলন করলেও আওয়ামী সরকার পতনে শিক্ষার্থীদের কৃতিত্ব দেন মির্জা ফখরুল। তাই ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না বলেও নির্দেশনা দেন তিনি। এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এ তো নির্বাচিত সরকার নয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
শ্রমিক বিক্ষোভের জেরে ফের উত্তাপ ছড়িয়েছে সাভারের আশুলিয়ায়। আগুন দেওয়া হয়েছে একটি তৈরি পোশাক কারখানায়, আগুনে পুড়েছে পাশে শ্রমিকদের আবাসস্থল। এদিকে অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবিতে তৃতীয় দিনের মতো আশুলিয়ার চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন বেক্সিমকো শ্রমিকরা। যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে যাত্রী এবং পরিবহন শ্রমিকরাও। শ্রমিক অসন্তোষের জেরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে আশুলিয়ার কলতাসুতি এলাকা। অ্যামাজন নেটওয়ার্ক নামে একটি কারখানায় দেয়া হয় আগুন। মারধরের শিকার হন বেশ কয়েকজন শ্রমিক কর্মচারী। স্থানীয়রা জানায় বেতন পরিশোধের দাবিতে আন্দোলনরত বেক্সিমকো কারখানার শ্রমিকরা অ্যামাজন ফ্যাক্টরিতে গিয়ে তাদের কাজ বন্ধ রাখার আহ্বান জানায়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বেক্সিমকোর কয়েকজন শ্রমিককে মারধর করে অ্যামাজনের স্টাফরা। ঘটনার জেরে অ্যামাজন কারখানায় ভাঙচুর ও আগুন দেয়া হয়। আগুন ছড়িয়ে পড়ে পাশে শ্রমিকদের আবাসস্থলেও। অভিযোগ, প্রায় 3 ঘন্টা ধরে আগুন জ্বললেও ফায়ার সার্ভিস না পৌঁছানোয় পুড়ে যায় কারখানা সহ শ্রমিকদের থাকার 20টি ঘরও। ফ্যাক্টরি ছুটি দেয় নাই, তার জন্য আগুন লাগিয়ে দিয়েছে। আন্দোলনের পোলাপানেরা আগুন লাগিয়ে দিয়েছে। ওই মেলাতে 9টা রুম পুড়ছে, আবার এই মেলা পুরো ফ্যাক্টরি পুড়ছে, এই পাশে আর এই পাশে। এদিকে অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবিতে তৃতীয় দিনের মতো আশুলিয়ার চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয় বেক্সিমকোর শ্রমিকরা। কারখানা খুলে দেওয়ার দাবিতে জিরানি এলাকায় বিক্ষোভে নামে আরেকটি কারখানার শ্রমিকরা। একটি কারখানার সামনে রাখা 3টি কাভার্ড ভ্যানেও আগুন দেয়া হয়। মহাসড়ক অবরোধ করায় চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পরিবহন শ্রমিকদের। উত্তরবঙ্গের গাড়িগুলো ঘুরোপথে রাজধানীতে যাওয়া আসা করছে। সৈয়দপুর থেকে আসছি, সাইডে কোনো ভাই দোকান পাঠো নাই যে ভাই কিছু খাম, এই যে ভাই বালিশ টালিশ নিয়ে এই অবস্থায় পড়ে আছি ভাই। আমার মনে হয় আন্দোলনগুলো মিলের ভিতরে করলে ভালো হয়, রাস্তাঘাটে এভাবে মানুষেরা ভোগান্তি না করে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষুব্ধ শ্রমিকদের। আমরা 7 তারিখে বেতন পাওয়ার কথা, 7 তারিখে যদি না হয় তাহলে 8 তারিখে হয়, কিন্তু এখন আমাদের কোনো বেতন পাই নাই। আজ দেবো কাল দেবো, দেয় না। আমরা তো আন্দোলন করতে চাই না, রোড ঘাট ঝামেলা করতে চাই না। তারা যদি বেতন না দেয় আমরা খাবো কি গরিব মানুষ? আমাকে অফিস খুলতে হবে, অফিস বন্ধ কেন? অফিস বন্ধ যদি রাখতে হয় তাহলে আমাকে পাওনা দানা বুঝে দাও। অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশেপাশের অন্তত 20টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। স্থানীয় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 গ্রুপের লোকজন। এ সময় উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়, ভাঙচুর করা হয় 25টি দোকানপাট। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামী বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে উত্তেজনা বিরাজ করছিল দলটির দুপক্ষের মধ্যে। দুপুরে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়রা জানায়, উপজেলা বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল খালেকের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে সম্মেলন বিরোধী মিছিল বের করে। মুসা মার্কেটের সামনে পৌঁছলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকরা। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হন উভয় পক্ষের অন্তত 50 জন। 4টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ সহ ভাঙচুর করা হয় 25টি দোকানপাট। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্রুপের মধ্যে মারামারি হয়েছে আর কি। আগামী পরশুদিন একটা গ্রুপ মিটিং করতে চাইছে, আর গ্রুপ সেটা বাধা দিচ্ছে। সেটা খুব বেশি গুরুতর কিছু না, এখন তো যেহেতু সমস্যা নেই, অতিরিক্ত পুলিশ আমরা আর পাঠাই নাই। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সরকারি আধা সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। কমিশন প্রধান সফর রাজ হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার ও রিমান্ডের অপব্যবহার বন্ধে নিবর্তনমূলক 54 এবং 167 ধারার সংশোধনের সুপারিশও করা হবে। তিনি বলেন, নির্ধারিত 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দিবে কমিশন। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
সরকারি চাকরির পরীক্ষার সব ধাপ পেরিয়ে নির্বাচিত হলেও অনেকে শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরিতে যোগ দিতে পারে না। বিশেষ করে বিগত 15 বছরে পুলিশ ভেরিফিকেশনের নামে এ ধরনের অনেক ঘটনার অভিযোগ বেরিয়ে আসছে। বিরোধী রাজনৈতিক মতাদর্শের কিংবা পরিবার বা আত্মীয় স্বজনের কেউ সম্পৃক্ত হলেই বঞ্চিত হয়েছেন সরকারি চাকরির সোনার হরিণ থেকে। বিষয়টি বিবেচনা করে রাজনৈতিক পরিচয়ের পুলিশি রিপোর্ট আমলে না নেয়ার সুপারিশ করতে চায় সংস্কার কমিশন। কমিশন প্রধান বলেন, জাতীয় পরিচয়পত্র এক্ষেত্রে মানদণ্ড হতে পারে। কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এমনকি বেবি, খালা, খালু, ফুপা, এরকম যাদেরকে কোনোভাবেই বলা যায় না সম্পর্কে নিজের পরিবারের সঙ্গে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে এইসব যুক্তি দেখে অনেকের ক্ষেত্রে চাকরি হয় না। তা আমরা এই জিনিসগুলোকে বাদ দিতে সুপারিশ করছি। স্থায়ী ঠিকানায় আবার দেখা হতো যে বাবার নামে সম্পত্তি আছে কিনা, সেটাও নাকি চেক করা হতো। আমরা এটাও চাই না। এবং ন্যাশনাল আইডি কার্ড যা থাকবে সেটা হলো প্রথম ডকুমেন্ট। এটার ভিত্তিতে যদি দু একটা জিনিস চেক করতে হবে। ফৌজদারি কার্যবিধির 54 ধারা ব্যবহার করে পুলিশ কাউকে সন্দেহ করলেই গ্রেফতার করতে পারে। 167 ধারায় রিমান্ডে নিয়ে অত্যাচারের অভিযোগও আছে। অপব্যবহার রোধে নিবর্তনমূলক এই ধারাগুলোর সংশোধন চায় কমিশন। যখন এই আন্দোলন হলো তখন দেখছেন 6 জন স্টুডেন্টকে নিয়ে আটকে রাখলো 24 ঘন্টা, কেন 6 দিন পার হয়ে গেল, কোর্টে চালান দেয় নাই। আত্মীয় স্বজনকে টেলিফোনে জানাবে যে তোমাদের লোক আমরা নিয়ে আসছি। তারপরে একটা কাছে ঘরের ভিতরে রেখে তারা ইন্টারোগেশন করবে, তারপরে তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করবে। এই আইনগুলোর প্রয়োগের ক্ষেত্রে পুলিশ, সরকারের পক্ষে পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলোর বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সফররাজ হোসেন জানান, পুলিশের রাজনৈতিক ব্যবহার বন্ধ এবং দুর্নীতি কমাতেও নানা সুপারিশ করা হবে। এর আগে 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিজয় দিবসে আওয়ামী লীগ মাঠে নামবে কিনা এমন কোনো তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে। এখানে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট না লাগলে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায়, এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আজকে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস সবার, কোনো দলের নয়। 16 ডিসেম্বরটা সবার জন্য, আমাদের দেশের সবার জন্য। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 565 টন নষ্ট ভোগ্যপণ্য ধ্বংস করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। প্রথম দিনে 4 কন্টেইনার আদা ও কমলা, পরের দুদিনে বাকি ফলমূল গুঁড়িয়ে মাটি চাপা দেওয়া হবে। আমদানির পর খালাস না করায় এগুলো দীর্ঘ সময় পড়েছিল বন্দরে। পচে যাওয়ায় নিলামে না তুলে ধ্বংস করা হচ্ছে। মিশর ও চায়না থেকে আমদানি করা এসব কমলা ও আদা সময় মতো খালাস না করাই পচে যায়। নিলাম অযোগ্য হওয়ায় এভাবে ধ্বংস করে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে নগরীর হালিশহর আনন্দবাজারে সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনে আনা হয় 4 কন্টেইনার আদা ও কমলা। আমরা গত সপ্তাহে 3টা কন্টেইনার করলাম, তার মধ্যে একটা কমলা ছিল। সেটা কিন্তু নিলাম হয়ে নিলামকারীর অনুকূলে ডিওটা জারি হচ্ছে, সেটা কিন্তু বাজারে যাবে। সেটা কিন্তু মানুষ নিলামকারীর অনুকূলে যাওয়ার পর সেটা বাজারে যাবে। কিন্তু এইটা আসলে দেখা যায় যে ইন দ্য মিন টাইম এটা প্ল্যান কোয়ারেন্টাইন যেহেতু নেগেটিভ রিপোর্ট চলেছে, তখন নিলাম হওয়ার পরে ছাড় করার কোনো সুযোগ থাকে না। আগামী 2 দিনে ধ্বংস করা হবে আরও 17 কন্টেইনারে থাকা ভোগ্যপণ্য। নিষ্পত্তি আইনে নিলাম করার জন্য কমিশনের মহোদয় নির্দেশনা রয়েছে এবং আমাদের এখন সময় যে পেরিশেবলের যে নিলামটা এটা খুব দ্রুত গতিতে হচ্ছে। আমরা গত সপ্তাহে 3টা নিলাম এটা শেষ করেছি। পরিবেশ সুরক্ষায় পচা এসব ফলমূল মাটিতে চাপা দেওয়া হচ্ছে। উপরে যে গর্ত করা হয়েছে, গর্ত আমরা সব পুঁতে ফেলে সেখানে পরিবেশে কোনো দুর্গন্ধ বের হবে না, কারো ক্ষতি হবে না। এমনকি সেখানে ব্লিচিং পাউডার এমনকি ফিনাইল ছিটানো হবে। এবার যে 565 কন্টেইনার ভোগ্যপণ্য ধ্বংস করা হচ্ছে তার মধ্যে রয়েছে 81 টন আদা, 25 টন পেঁয়াজ, 162 টন মাল্টা, 278 টন মান্ডারিন এবং 19 টন ড্রাগন ফল। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টে স্লেজিং কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 20 জন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে মার্কেটিং ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই ঘটনা ঘটে। পরে লাঠি সোঁটা নিয়ে ক্যাম্পাসে রবীন্দ্র ভবনের পাশে মুখোমুখি অবস্থান নেয় তারা। উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। পরে সন্ধ্যায় আবার পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে আইন বিভাগে ভাঙচুর চালায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘটনাস্থলে উপস্থিত হলে শান্ত হয় পরিস্থিতি। ক্যাম্পাস জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের যে ভূমিকা, এই ভূমিকার জন্য তাদের জন্য যেটুকু করণীয় সেটা আমরা করবো। এই মুহূর্তে তোমাদের একটা কাজ করতে হবে, তোমাদের শান্ত হতে হবে।
না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার এবং স্বাধীন বাংলা ফুটবলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও শোক জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশের ফুটবল যাত্রা যাদের হাত ধরে শুরু হয়েছিল তাদেরই একজন জাকারিয়া পিন্টু। সোমবার তিনিও পাড়ি জমান না ফেরার দেশে। শুধু স্বাধীন বাংলা ফুটবল দলই নয়, বাংলাদেশ জাতীয় দলেরও প্রথম অধিনায়ক ছিলেন তিনি। তার বিদায়ে বাংলাদেশের ফুটবল আকাশ থেকে খসে পড়ল আরও একটি নক্ষত্র। বাংলাদেশের মহান রক্তক্ষয়ী যুদ্ধেরও অংশ ছিল স্বাধীন বাংলা ফুটবল দল। রণাঙ্গনে থাকা যোদ্ধাদের মনোবল বাড়ানো, অর্থের যোগান দেয়া, ভারতীয় জনগণের সমর্থন যোগাতে এই জাকারিয়া পিন্টুর নেতৃত্বেই ফুটবল মাঠেই ওড়ে বাংলাদেশের পতাকা। রণাঙ্গনে না থাকলেও ছিলেন দেশের হয়ে মাঠের যুদ্ধে। জাকারিয়া পিন্টুর মতো ফুটবলার বাংলাদেশে বিরল। তিনি পূর্ব পাকিস্তান এবং খেলেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে। ছিলেন তোখর একজন ডিফেন্ডার। তবে বার্ধক্য ও নানা জটিল রোগে ভোগে ভেঙে গেল ৮১ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলারের জীবনের ডিফেন্স। সকালবেলা আমি আব্বার সাথে ফার্স্ট টাইম কথা বললাম রেসপন্স ছিল না। আমি বললাম আব্বা কেমন আছে, এই আর কি। 2 মিনিটের মধ্যে এক্সপায়ার করলো। যার বাবা তার কাছে প্রিয়। হয়তো আমার ফিলিংসটা আপনার হয়তো যদি আব্বা কোনো ভুল ত্রুটি বা কারোর কাছে কোনো ভুল সেজন্য সবাই তারা ক্ষমা করে দিন। রেনাল ফেলিওর হয়, লিভার ফেলিওর হয়, সেখান থেকে সব মাল্টি অর্গান ফেলিওরের দিকে চলে গেছিল এবং ওই কারণেই আর মারা গেছে। শোক সংবাদ শুনেই ছুটে আসেন তার ভাই, বন্ধু, সতীর্থরা। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারই সতীর্থ প্রদীপ শঙ্কর। বাংলাদেশের ফুটবলের একটি অধ্যায়ের সমাপ্ত হলো বলে জানান লোকমান হোসেন ভূঁইয়া। সাংঘাতিক সৌভাগ্যমান যে পিন্টু ভাইয়ের এই সহচর্যটা আর শুধু আমি পাইছি, আর কেউ না। আমাদের মহানগর স্পোর্টিং ক্লাবের চারদিকে যে 4টে পিলার, এই পিলার একটা জাকারিয়া পিন্টু বহন করতো। পিন্টু ভাই এত সাহস যোগাইছেন, না হলে আজকে আমি এই 51 বছরে আজকে ফুটবলের সাথে আছি, ঢাকা মাঠে আমি খেলতেই পারতাম না। ওনারাই প্রথম কিন্তু কলকাতায় এবং ইন্ডিয়াতে ফুটবল টিম গঠন করে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় ওনারা খেলে ফান্ড ক্রিয়েট করছে এবং সেই ফান্ড বাংলাদেশ সরকারকে দিছে। সোমবার তাকওয়া মসজিদে জানাজা শেষে জাকারিয়া পিন্টুর মরদেহ রাখা হয় নিজ বাসভবনে। মঙ্গলবার মোহামেডান ক্লাব ও বাফুফে ভবনে আরেক দফা জানাজা শেষে চিরবিদায় জানানো হবে তাকে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। জাকারিয়া পিন্টুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ফুটবলে। তিনি না থেকেও অমর হয়ে থাকবেন কোটি ফুটবল ভক্তের মনে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। অর্থায়নে আন্তর্জাতিক সম্প্রদায় উদাসীন হলে বাংলাদেশ নিজেই তার সক্ষমতা বাড়াবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জলবায়ু সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে যুক্ত হন তিনি। বেশ কয়েকটি সাইড ইভেন্ট এবং দ্বিপাক্ষিক আলোচনা শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন এই উপদেষ্টা। এ সময় ক্ষতিপূরণ তহবিল কার্যকরের উদ্যোগ নিতে আহ্বান জানান তিনি। ডেনমার্কের জেন্স গ্যালশিওট ডাবল স্ট্যান্ডার্ডের এই ভাস্কর্যটি নির্মাণ করেন 2002 সালে। COP15-তে কোপেনহেগেন নিয়ে উন্নত দেশগুলোকে বার্তা দেন তাদের দ্বিমুখী আচরণের। সেই থেকে প্রতি বছর জলবায়ু সম্মেলনে এই ভাস্কর্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি ধনী দেশগুলোর দ্বিমুখী আচরণের বার্তাই দেয়া হচ্ছে। এটা একটা প্রতীকী মাত্র। আপনি দেখুন কিভাবে ধনী দেশগুলো দরিদ্র দেশগুলোর ঘাড়ে চেপে আছে। এবারের সম্মেলনেও এই চিত্র বদলায়নি। এতে করে বাংলাদেশের মতো দেশগুলো আরো বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। ধনী দেশগুলোর দ্বিমুখী আচরণের এই ক্ষোভের কথাও জানান দিলেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে যুক্ত হয়ে জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের দর কষাকষির অপেক্ষায় না থেকে নিজেদের সক্ষমতা কিভাবে বাড়ানো যায় তা নিয়েই ভাবছে বাংলাদেশ।
এত বড় একটা আন্তর্জাতিক সম্প্রদায়কে একটা কমন সিদ্ধান্তে আনতে সময় লাগে, সেটা আমরা বুঝি, কিন্তু এতটা সময় দিতে গেলে আমাদের যে কষ্টগুলো হচ্ছে সেইগুলো এনাদেরকেও বুঝতে হবে। আমি মনে করি না যে বাংলাদেশ প্রস্তুত না, আমি মনে করি নিয়ম কানুনগুলোই এমনভাবে করা হয় যে বাংলাদেশের মতন দেশগুলোর জন্য এটার অভিগম্যতা কমে আসে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থ ছাড়ের বিষয়ে আরও বেশি তদারকি বাড়াতে, বিশেষ করে ক্ষতিপূরণ তহবিল কার্যকরের উদ্যোগ নিতেও আহ্বান জানান তিনি। উন্নত বিশ্বের মিটিগেশন কমানোর যে প্রক্রিয়া সেটা দেরি হওয়ার কারণে আমাদের খাপ খাইয়ে নেওয়া বা অ্যাডাপ্টেশন, দুর্যোগ মোকাবেলার সক্ষমতা কিন্তু আরো কমছে, কারণ ঝুঁকি আমাদের আরো বেড়ে যাচ্ছে। আমরা যাতে সহজে ওটা পেতে পারি সেটা নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত টাকা নিশ্চিত করতে হবে, পাবলিক ফান্ড থেকে টাকা আসতে হবে, এবং আমরা যেন এটা সময় মতো পাই সেটা নিশ্চিত করতে হবে। দিনের কর্মসূচিতে বেশ কয়েকটি সাইড ইভেন্ট ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন রিজওয়ানা হাসান। ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে এখন পর্যন্ত সম্মেলনের ৬ষ্ঠ দিনেও আসেনি ইতিবাচক কোনো বার্তা, ফলে সেটি নিয়ে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো উদ্বেগ প্রকাশ করছে। একই সাথে সম্মেলনে প্রথমবারের সরকারের প্রতিনিধি হিসেবে যুক্ত হয়ে রিজওয়ানা হাসান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন উদাসীনতায় বাংলাদেশ তার সক্ষমতা বাড়াবে নিজস্বভাবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। গাজায় ইসরায়েলের বর্বরতা চলছে। ৪৮ ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর নির্বিচার গোলাবর্ষণে মৃত্যু হয়েছে আরও ১৪৫ জনের। এর মধ্যে শুধু শনিবারের হামলাতেই প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে। রোববার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়াতে বোমাবর্ষণে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনির। সোমবার সকালেও দক্ষিণ গাজার নিরাপদ ঘোষিত স্থানে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। ভারী বোমা বর্ষণ করা হয় আল মাওয়াসি ক্যাম্পে। টার্গেট করা হয় শরণার্থীদের তাঁবু। ২ শিশুসহ যাতে প্রাণ হারান অন্তত ৪ জন। গাজায় ১ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের নৃশংসতায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪,০০০-এর কাছাকাছি। বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার প্রায় সমস্ত মানুষ।